ছোট্ট একটা বিরতির পর আবারও আমন্ত্রণ যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বাক্সে আপনাদের সঙ্গে আছি আমরা চারজনই। গত ঘন্টার খবরে আমরা জানাচ্ছিলাম যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে অর্ধ কোটি টাকা সহ ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমিরকে আটক করা হয়েছে। সকালে বিমানবন্দর থেকে আটক করা হয় বেলাল উদ্দিন প্রধানকে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এখনও চলছে জব্দকৃত টাকা গণনা। এদিকে আটক বেলাল উদ্দিনের দাবি তিনি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, ব্যবসায়িক কাজের জন্যই সাথে 50 লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। আটক বেলালকে বিমানবন্দরের ভেতরেই জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর ইয়া কি গ্রামের নাম কি? গ্রামের শহরে হাজিপাড়া ঠাকুরগাঁ সদরে প্রপারে বাসা। কি করেন আপনি? নাম নাম কি আপনার? আমার নাম হচ্ছে বেলাল। বেলাল। হ্যাঁ। বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম? বাবার নাম দবিরুল। দবিরুল। দবিরুল মানে কোন এমপিসি ছিল? হ্যাঁ হ্যাঁ, দবিরুল। দবিরুল এমপি ছেলে আপনি? না 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 না। ও আচ্ছা আচ্ছা। আর ইয়া কি গ্রামের নাম কি? গ্রামের শহরে হাজিপাড়া ঠাকুরগাঁ সদরে প্রপারে বাসা। শহর। হ্যাঁ। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দ। হ্যাঁ। ঠাকুরগাঁ সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। গার্মেন্টসের ব্যবসা করেন। ঠিক নির্বাচনের আগের দিন, মাত্র কয়েক ঘন্টা বাকি, ঠিক সে সময়ই 50 লক্ষ টাকারও বেশি নগদ অর্থ নিয়ে এভাবে বিমানবন্দর যে যাওয়ার সময় আটক হয়েছেন জেলা জামায়াতের আমির, ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। যদিও তিনি বলছেন যে তিনি ব্যবসার কাজের সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজে এরকম 50 লক্ষ টাকা ক্যাশ টাকা নিয়ে তিনি জার্নি করছিলেন। যাই হোক, আমরা ঠাকুরগাঁয়ে যেতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, এইভাবে এই নগদ অর্থ নিয়ে পরিবহন করা ঠিক নির্বাচনের আগের দিন একটি প্রশ্ন তৈরি হয়েছে এবং এই তথ্য নিশ্চয়ই যমুনা টেলিভিশনের মধ্যে দিয়ে ঠাকুরগাঁ সহ আরও সারা দেশেই ছড়িয়ে পড়েছে। তো কি প্রতিক্রিয়া বা বিস্তারিত আর কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে যদি থাকে আমাদের দর্শকদেরকে জানাবেন। দেবাশিস, আসলে জামাতের আমির, জেলা জামাতের আমির যে ঘটনাটি ঘটেছে বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দরে 50 লক্ষ টাকা নিয়ে তাকে সহ তিনি আটক হয়েছেন। এবং এই বিষয়ে আমি জানার জন্য, বিস্তারিত জানার জন্য স্থানীয় যে জামাতের যারা স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতা আছেন, জামাতের সেক্রেটারি সহ অন্যান্য যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে বেশ কয়েকবার দেখা করার চেষ্টা করেছি। তাদের দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি এবং তাদেরকে মুঠোফোনে কল দিয়েছি বেশ কয়েকবার, কিন্তু তারা সেই কল রিসিভও করেননি। আসলে এই বিষয়টি অন্যান্য যে সূত্রগুলো রয়েছে আমাদের, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। আসলে তারা যেটি বলছেন যে ঢাকা থেকে তিনি ঠাকুরগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জামাতের যিনি আমির বেলাল উদ্দিন প্রধান, তাকে সৈয়দপুর বিমানবন্দরে টাকা সহ গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারের পর তাকে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলার যারা দায়িত্বে রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন। তো এই আগামীকাল নির্বাচন, এই নির্বাচনে বেশ প্রভাব পড়বে বলে আমরা জানতে পেরেছি। আসলে এখানে শক্ত যে দুজন প্রার্থী রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অন্য তার বিপক্ষে যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি জামাতের দেলোয়ার হোসেন, তিনি কেন্দ্রীয় সাবেক শিবিরের সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি ঢাকা উত্তরের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি তার দাঁড়িপাল্লা নিয়ে তিনি নির্বাচন করছেন এবং যেটি আমরা শুনতে পারলাম যে এই যে জামাতের আমিরকে যে আটক করা হয়েছে সেটি আসলে এই নির্বাচনে কিছুটা হলেও প্রভাব পড়বে এবং এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন, জামাতের যারা স্থানীয় উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আসলে কোনোভাবেই আসলে তাদের
সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না। আর একটি বিষয় বলে রাখি যে আমি এখন রয়েছি ঠাকুরগাঁয়ের 1 আসনের রহিমানপুর উচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আমরা একটি সূত্রে জানতে পারলাম যে এখানে জামাতের অর্থাৎ স্থানীয় যে শিবিরে যারা রয়েছেন তারা এখানে এই স্কুলের আশেপাশে অথবা স্কুলে এখানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে তারা এখানে মজুত করেছেন। আগামীকাল নির্বাচন, আপনারা বুঝতে পারছেন, এই সময়ে এই খবরটি আসলে হতাশাজনক। এবং এই খবর এটি নিশ্চয়ই পার্থ সারথী, এটি নিশ্চয়ই একটি আশঙ্কার যে নির্বাচনকে আমরা এবারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ দেখতে চাই, সেক্ষেত্রে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হওয়া মানেই এক ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। যাই হোক, আমরা যেতে চাই দিনাজপুরে আমাদের সহকর্মী মাহফুজুল হকের কাছে। একই বিষয় নিয়ে আমরা কথাবার্তা জানতে চাই। জিজ্ঞাসাবাদ তো শেষ হলো, পুলিশের তরফ থেকে আর কি তথ্য পাওয়া গেল? মাহফুজ, আপনার কাছে কি তথ্য রয়েছে এ বিষয়ে? আমি আগের বুলেটিনে যেমনটি জানিয়েছিলাম যে সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন তিনি হচ্ছেন ঠাকুরগাঁ ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। আর আমরা এখন যেমনটি আরো অন্যান্য সোর্স থেকে জানতে পারলাম, তাকে কিন্তু আটককৃত যে বেলাল উদ্দিন প্রধান সহ তার সাথে আরেকজনকে আটক করা হয়েছে। তিনি হচ্ছেন 4 আসনের যিনি জামায়াতের প্রার্থী আব্দুল মোস্তাকিমের ভাই হেলাল উদ্দিন। এই হেলালকেও আটক করা হয়েছে এই বেলাল উদ্দিন প্রধানের সাথে। আসলে একটি জিনিস খুব পেরেছে, বা এমনি সাধারণ মানুষের মনেও এখন যে বিষয়টি হচ্ছে, টাকাটি নিয়ে আসা হচ্ছিল নির্বাচন কেন্দ্রিক নির্বাচনে ব্যয়ের জন্যই, এবং এই টাকাটি যিনি আনতেছিলেন তিনি আমাদের ঠাকুরগাঁর যিনি বিএনপির পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার জেলা জামায়াতের যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার সাথেও দেখা গেল যে পুলিশ যেটা বলেছে এখন আপাতত আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে পুলিশ যেটা বলেছে এখন আপাতত মোস্তাকিম যে ভাই, তার ভাই হেলাল, তাকেও আটক করা হয়েছে। এই দুইজনকে এখন সৈয়দপুর বিমানবন্দরেই রাখা হয়েছে। বিমানবন্দরে টাকাগুলি গণনা চলছে। এই টাকার পরিমাণ কত, এই বিষয়টি কিন্তু এখনো পুলিশ প্রশাসন থেকে নিশ্চিত করা হয়নি। পরবর্তীতে তারা বলেছে টাকাগুলি গণা হচ্ছে, এবং আসলে যে সৈয়দপুর বিমানবন্দর এই রংপুর বিভাগের একটি গেটওয়ে বলা চলে। এখন এই গেটওয়ে দিয়ে রংপুর বিভাগের একটি গেটওয়ে দিয়ে এই আসলে এখন ভিআইপি প্রার্থী তারা এই বিষয়টিকে নজরে রেখেছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। মাহফুজ, যেটি আপনি যেমনটি জানালেন যে একজন প্রার্থীর ভাই হেলাল উদ্দিন তিনিও মূলত আটক হয়েছেন এই বেলাল উদ্দিনের সঙ্গে এয়ারপোর্টে। এটি একটি নতুন তথ্য এসেছে আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এদিকে সারা দেশের ভোট কেন্দ্রগুলোয় পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে শুরু হয়েছে কার্যক্রম। সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, মার্কিং, সুই, সুতা, মোমবাতি, লাল গালা, অমোচনীয় কালি, কলম, পেন্সিল সহ 20টি সামগ্রী প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন পাহাড়ে দুর্গম ভোট কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরেই পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে ভোট গ্রহণ শুরু হবে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। একই সাথে হবে জুলাই জাতীয় সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট। ইতিমধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আসলে আজকে ব্যালট বাক্স সাথে আমাদের ব্যালট পেপার, তারপর কিছু সিল আছে, আমাদের ব্রাশ সিল, ব্যালট বাঁধার সিল, আরও কিছু কিছু সরঞ্জামাদি আমাদেরকে দিবেন আজকে। আমার ভোট কেন্দ্র নিরাপত্তার জন্য আনসার পুলিশ এবং আপনার গ্রাম পুলিশ সহকারে
একটা টিম দিবে আমার সাথে দিবে 13 জন বা 12 জন কেন্দ্র ভিত্তিক আর কি। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র 23টা এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র 74টা, সাধারণ কেন্দ্র 33টা। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের 3টা করে শটগান যাবে, গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের 3টা করে শটগান যাবে, সাধারণ কেন্দ্রে আমাদের 2টা করে শটগান যাবে। দর্শক, আমরা সকালে যুক্ত হয়েছিলাম রাজধানীর বনানী বিদ্যানিকেতনে। আমরা আরও একবার যুক্ত হতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, আপনার সঙ্গে কথা হচ্ছিল সকালে, আপনি ভোটের সরঞ্জাম বিতরণ নিয়ে বলছিলেন। আপনার কাছে একটু এবার প্রার্থীদের বিষয়েও আমি জানতে চাই। সেখানে যেহেতু বলা যায় বেশ অনেক প্রার্থী, 12 জন প্রার্থী এবার নির্বাচন করছেন ঢাকা 17 আসন, যে এলাকায় আপনি আছেন বনানী। আপনার কাছে নতুন কোনো তথ্য যুক্ত হয়েছে কিনা সেই সঙ্গে জানাবেন। প্রার্থীদের কোনো খবর বা ভোটারদের নতুন কোনো খবর আপনার কাছে আছে কিনা? তাজনীন, সকাল থেকে শুরু হয়েছে ভোটের যে সরঞ্জাম বিতরণ, সেই কার্যক্রম। ঢাকা 17 আসন, সেই আসনে 124টি কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রগুলোতে ঠিক এইখান থেকেই, অর্থাৎ বনানী বিদ্যানিকেতন এই কেন্দ্র থেকেই কিন্তু সকল জায়গায় এই সরঞ্জাম বিতরণ করা হচ্ছে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এই বিতরণ কার্যক্রম। ইতিমধ্যেই কিন্তু 1/2 শতাধিক কেন্দ্রের যে সরঞ্জাম রয়েছে সেগুলো দেওয়া হয়েছে এবং খুব দ্রুততার সঙ্গেই এখানে বিভিন্ন কেন্দ্রের যারা প্রতিনিধি এসেছেন তাদের কাছে এই সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে এবং যেটা ধারণা করা যাচ্ছে যে আর হয়তো 1 থেকে 2 ঘন্টার মধ্যেও হয়তো এখানে শেষ হয়ে যেতে পারে বিতরণ। এবং যারা এখানে আসছেন এবং গ্রহণ করছেন তারা বলছেন যে এই সরঞ্জাম নিয়ে তারা তাদের কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রে গিয়ে তারা এইগুলো প্রতিস্থাপন করবেন এবং কাল সকালে যে ভোট, সেই ভোট কীভাবে সুষ্ঠুভাবে করা যায় এবং সুন্দরভাবে করা যায় সেই বিষয়টি তারা সার্বিকভাবে প্রস্তুতি নেবেন। সন্ধ্যার আগেই তারা এই প্রস্তুতিগুলো সম্পন্ন করতে চান এবং তারা বলছেন যে আসলে যেহেতু ঢাকার মধ্যে এবং এখানে সুরক্ষিত এলাকা, সেহেতু এখানে সন্ধ্যার মধ্যে অথবা রাতের 8টা থেকে 9টার মধ্যে তাদের সেই কার্যক্রম শেষ হবে। পাশাপাশি আপনি আরেকটি যে প্রশ্ন করেছিলেন যে ঢাকা 17 আসলে একটি খুব গুরুত্বপূর্ণ আসন এবং এখানে কিন্তু হেভিওয়েট প্রার্থী এবং যে কারণে এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন যে এখানে যেহেতু হেভিওয়েট একটি দলের চেয়ারপারসন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে কারণে একটু হাড্ডাহাড্ডি লড়াই। ধন্যবাদ রিমন আপনাকে। দর্শক, রাজধানীর আরও খবর জানতে আমরা পল্টনে চলে যেতে চাই। পল্টনে আছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আপনি যেখানে আছেন সেখান থেকে একটু জানাবেন যে ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত কেমন দেখছেন, আর সাধারণ মানুষের কোনো আনাগোনা সেখানে এখনো শুরু হয়েছে কিনা? তাজনীল, আমি ঢাকা 8 আসনের বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি। সেখানে যে সার্বিক পরিস্থিতি অনেকটাই যারা এখানে নিরাপত্তার হয়েছে। পাশাপাশি আমি দেখেছি যে সেখানে শুরু করে আনসার সদস্যরা তারা যে কেন্দ্রে যার দায়িত্ব রয়েছেন সেখানে তারা এখানে অবস্থান করেছেন। তারা এসে কেন্দ্রের যে সার্বিক নিরাপত্তা সেটি তারা দেখভাল করছেন। সেখানে এখন অন্য মানুষের আনাগোনা থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ যেহেতু আজকে রাতেই সে প্রতিটি কেন্দ্রে সেখানে এই ব্যালট যে বাক্স রয়েছে সেটি পৌঁছে যাবে রাতের মধ্যে এবং সকাল 8টা থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, এরপর থেকে আসলে সাধারণ যারা ভোটার রয়েছেন, মানুষ রয়েছেন, তাদের আনাগোনা বাড়বে এবং প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন, পোলিং এজেন্ট রয়েছেন, তাদেরও কিন্তু এখন এই ভোট কেন্দ্রে আসার কথা নয়। তবে আশপাশে যেই ক্যাম্পগুলো রয়েছে, বিশেষ করে যেখানে প্রার্থীদের অর্থাৎ তাদের যারা ভোটার রয়েছেন বা তাদের যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। আমরা রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই জানি যে আজকে আসলে কেন্দ্রে প্রার্থী বা ভোটার কারোরই যাওয়ার কথা নয়, তবে উৎসুক জনতার ভিড়, আশা করি আমাদের নিরাপত্তা ব্যবস্থা ততটাই জোরদার রয়েছে, আসলে সামাল দিতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা জেলায় মোট 20টি আসনে নির্বাচন, এর মধ্যে 13টি আসনে 1400 ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী। দুপুরে সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। বলেন, এসব কেন্দ্রের প্রত্যেকটিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও অন্য কেন্দ্রগুলো বেশিরভাগই সিসিটিভির আওতায় থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে সরকারের। এদিকে ভোট গণনার সব কেন্দ্রেও থাকবে সিসিটিভি। কোনো কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে আলোর ব্যবস্থাও রাখা হয়েছে, জানান রিটার্নিং কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে যে মালামাল বিতরণের যে কাজ, এটা সকাল থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি দিনের আলোতেই যাতে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে যে পৌঁছতে পারে। কেন্দ্রে যাওয়ার পরে তাদের নিজস্ব কিছু প্রস্তুতির বিষয় আছে, সেটি তারা সম্পন্ন করবেন।
এবং আমাদের তরফ থেকে যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা দেখেছি যে আমরা মোটামুটি সবগুলোই সম্পন্ন করতে পেরেছি। ঢাকা জেলা বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তার অধীনে রয়েছে 13টি আসন, যে এই আসনগুলোর মধ্যে 1400 ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। রাজধানীর আরও অন্যান্য আসনগুলোর কি পরিস্থিতি, আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, তার বিষয়ে সবশেষ জানাতে হাতিরঝিল এলাকায় রয়েছেন, পুলিশ প্লাজা এলাকায় রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, জানাবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার রাজধানী ধরে কতটা দেখা যাচ্ছে, মহড়া চোখে পড়েছে কিনা, চেকপোস্টগুলোতে কি ধরনের তল্লাশি হচ্ছে জানাবেন। ঝিল এলাকায় আছি এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোবাইল কোর্টের গাড়ি যাচ্ছে একই সঙ্গে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে যৌথ যে মহড়া, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর যৌথ মহড়াও দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে। এবং এইভাবে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরলাম কিছুক্ষণ ধরে, সেখানেও আমরা দেখেছি যে রাজধানী মূলত ফাঁকা হলেও পুলিশ এবং র্যাব, বিজিবি, সেনাবাহিনীর যৌথ মহড়া রয়েছে। এবং রাজধানীর থেকে কিন্তু বেশিরভাগ মানুষ, সিংহভাগ মানুষই বলা চলে, কালকে ঢাকা ছেড়েছেন। তার বিভিন্ন ভোটাররা আছেন যারা আসলে বিভিন্ন জায়গায় তারা এলাকায় ফিরে গেছেন ভোট দেওয়ার জন্য। ফলে রাজধানী ঢাকা কিন্তু একদম ফাঁকা। যেমনটি দেখতে পাচ্ছেন, পুলিশ প্লাজার সামনে কিন্তু গাড়ির একটা চাপ থাকেই সব সময়, তবে এখন একদমই ফাঁকা। অনেকেই বলছেন যে ঈদের সময়ও আসলে এরকম ফাঁকা পাওয়া যায় না, এবং ফাঁকা ঢাকার সুযোগ নিয়ে যাতে করে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে সেদিকেও আইন শৃঙ্খলা বাহিনী নজর রাখছেন। যেহেতু কিছুক্ষণ আগেই বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তা ব্রিফ করেছেন, সেখানে আমরা দেখেছি যে বলা হয়েছে ঢাকার 2000 কেন্দ্রের মধ্যে 2000-এর বেশি ঢাকার ভোট কেন্দ্র, সেই 2000-এর বেশি ভোট কেন্দ্রের মধ্যে আসলে 1400 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এবং এই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবে আইন শৃঙ্খলা বাহিনী। সেই প্রস্তুতি তো চলছেই। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। হাতিরঝিল, শাহবাগ, গুলশান, বাড্ডা, রামপুরা, এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে কিছুক্ষণ পরপরই মোবাইল কোর্ট এবং যে যৌথ বাহিনীর মহড়া সেগুলো চলছে। একই সঙ্গে বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেহেতু মোটরসাইকেল চলাচল একদমই নিষিদ্ধ আজকে থেকে 13 তারিখ পর্যন্ত, ফলে রাস্তায় কিন্তু কোনো মোটরসাইকেল দেখা যাচ্ছে না। সিএনজি চলছে বেশ কয়েকটা। গণপরিবহনে অবশ্য বিধিনিষেধ ছিল না, অর্থাৎ বাসের উপর আসলে বিধিনিষেধ ছিল না, তবে রাস্তায় কিন্তু বাস চলাচল একদমই কম বলতে হবে। অনেকক্ষণ পরপর একটি দুটি করে বাস চোখে পড়ছে। সে জায়গা থেকে যারা মোটামুটি গন্তব্যে যেতে চান তারা কিন্তু কিছুটা হলেও ভোগান্তি পোহাচ্ছেন, তবে ফাঁকা ঢাকার উপভোগ করছেন অনেকেই যারা ঢাকার ভোটার। ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ। এবং ঐশীর কাছ থেকে আমরা জানছিলাম রাজধানীতে কি পরিমাণ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে, রাস্তাঘাটের খবরাখবর। তবে এই অবস্থাতেই আমরা কিন্তু আসলে একটু যেতে চাই রাজধানীর মহাখালী থেকে। নিরাপত্তা টহলের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, কেমন দেখছেন আসলে নিরাপত্তা টহল এবং সার্বিক পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আসলে জানছিলাম মহাখালীর চেয়ারম্যান বাড়ি রোডে বাসের ধাক্কায় কিন্তু আসলে একজন পথচারী নিহত হয়েছেন। আসলে এমন শহর, এমন নিরাপদ চাদরে ঢাকা শহর কিন্তু এর আগে কখনো দেখেনি। ভোট উপলক্ষে যেভাবে করে প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, সবার টহল আমরা দেখেছি সকাল থেকে, এবং সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্দেহভাজন যে কাউকে তল্লাশি সবকিছুই কিন্তু করছে এই আগামীকালের যে ভোট, সেই ভোটকে নিরাপদ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে মহাখালীতেও কিন্তু র্যাবের চেকপোস্ট আছে, টহল আছে, এখানে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আছেন। তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আপনারা তো আসলে ভোটকে নিরাপদ করার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিভাবে আপনারা এই টহল কার্যক্রম পরিচালনা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র্যাবনের পক্ষ থেকে এই নির্বাচন যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখানে 3টি স্তরে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। প্রথমে আমাদের সিভিল একটা পার্টি কাজ করবে,
তারপরে টহল পার্টি এবং আমাদের যে পরবর্তীতে স্ট্রাইকিং ফোর্স যেগুলো আছে সেগুলা রোবাস্ট প্যাট্রোলিংয়ের মাধ্যমে আমরা এই 3টি পর্যায়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি। অসংখ্য ধন্যবাদ। তিনি যেমনটা বললেন যে গোয়েন্দা নজরদারি তারা বাড়িয়েছেন, সিভিলে কাজ করছেন, ঠিক একইভাবে অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু এই একদমই তাই। অনেকেই কাজ করছে, সিভিলে কাজ করছে এবং যারা র্যাব রয়েছে তারা কিন্তু জানিয়েছে তাদের পরিকল্পনার কথা। নিশ্চিদ্র চাদরে আসলে ঢেকে ফেলা হয়েছে ঢাকাকে, নিরাপত্তার চাদরে। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। যে কোনো অনিয়ম, বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, যে কোনো অনিয়ম শক্তভাবে তদারকি করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি, এমন কথাও বলেন তিনি। We have prioritized transparency. Journalists serve as a vital lens through which deviations, if any, can be identified. এবারে চলে যাচ্ছি একেবারে উত্তরের সবশেষ জেলা পঞ্চগড়ে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। স্বপন, পঞ্চগড়ে নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা পরিস্থিতি কেমন চোখে পড়ছে আপনার? দেবাশিস, আপনি বলেছেন যে দেশের একেবারে উত্তরের জেলা পঞ্চগড়, এইখানের যে সদর আসনটি, সেই সদর আসনটি মূলত এবার কিন্তু খুবই আলোচিত। বিশেষ করে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এনসিপি নেতা সার্জিস আলম এখানে প্রথমবারের মতো নির্বাচন করছেন তরুণ নেতা হিসেবে, এবং তার যে বিপক্ষ জাতীয় পার্টির বিএনপির যে প্রার্থী সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের ছেলে নওশাদ জমির, তো তাদের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা আছে। পোস্টার ছেঁড়া থেকে শুরু করে সমাবেশে বাধা দেওয়া, এই বিষয়গুলো কিন্তু আছে। এগুলোকে ধরেই আইন শৃঙ্খলা বাহিনী আসলে কালকে প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের। তো পিছনে দেখতে পাচ্ছেন যে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, তারা কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম, আমি এখন আছি পঞ্চগড়ের যে 1, 2 যে বোদা এবং দেবীগঞ্জ আসন, সেখানে এই যে প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টরা তারা তাদের সরঞ্জাম নিয়ে যাচ্ছে। এই পঞ্চগড়ের যে 2টি আসন, এই 2টি আসনে আপনার ভোটার রয়েছে প্রায় 8.5 লাখের মতো। এখানে আইন শৃঙ্খলা রক্ষায় প্রায় সেনাবাহিনীর 800 সহ 7,000-এর মতো আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, এবং এখানে ভোট কেন্দ্র প্রায় 282 মতো ভোট কেন্দ্র রয়েছে। তো সার্বিক নির্বাচনের যে পরিবেশ এই পঞ্চগড়ের 2টি আসনে, এ নিয়ে আমরা এখন একটু কথা বলতে চাই ব্রাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সমীর জয়দীপের সাথে। তো আপনি তো এখানে ভোট দিতে এসেছেন, তো এখানকার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পঞ্চগড় জেলাতে আমি মোটামুটি এখনও পর্যন্ত শান্তই দেখেছি। তবে মূল আশঙ্কাটা কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে, যেটা সারা বাংলাদেশেই থাকে, বা নির্বাচনের দিন সেই পরিবেশটা কেমন থাকবে, এইটা নিয়ে এক ধরনের আমাদের মধ্যে আশঙ্কা। এখানে তো সংখ্যালঘু ভোটারও রয়েছে বেশ ভালো সংখ্যক। হ্যাঁ, ভালো সংখ্যক মানে এই যে ধর্ম পরিচয় যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের একটা ভালো উপস্থিতি আছে, এবং সারা বাংলাদেশে এবারে যেই হাওয়াটা উঠেছে এখানেও সেটা আছে যে এই জনগোষ্ঠী আসলে কাদেরকে ভোট দিবে, এইটা একটা কিন্তু বেশ ভালো মনোযোগের জায়গায় মানে উপস্থিত হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পঞ্চগড় জেলাতে 26% নতুন ভোটার, মানে জেনজি ভোটার। তো মানে তাদের এক ধরনের নিশ্চয়ই আকাঙ্ক্ষা আছে যে নতুন একটা বাংলাদেশ দেখার, ফলে তাদের ভোট এবং এই যে ধর্মীয় পরিচয় যারা এখানে এমনি ভোটার উপস্থিতি কেমন হবেন বলে আশা করেন? খুব সংক্ষেপে যদি ভোটার উপস্থিতি আমি আশা করছি মোটামুটি ধরেন 70% হওয়ার, আমি মানে চাই যে 70% হয়, শুনছি আর কি এরকম। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে যেটি হলো যে পঞ্চগড়ের যে 2টি আসন, এই 2টি আসনে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে। নির্বাচনী কর্মকর্তা সহ যারা দায়িত্বে আছেন তারা আশা করছেন এখানে শান্তিপূর্ণভাবেই শেষ পর্যন্ত ভোট সম্পন্ন হবে। স্বপন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই পর্যায়ে আসলে যেতে চাই 11 আসনের জেলা কুমিল্লাতে। সেখানে কুমিল্লা জিলা স্কুলের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। সাফা, শেষ সময়ের কি প্রস্তুতি চলছে এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে?
সঞ্জনা, আপনাকে ধন্যবাদ। একটি বিষয় বলি, আমি কিন্তু এখন আর জেলা স্কুলে নেই, আমি জেলা স্কুল থেকে এখন অনেক দূরে, অর্থাৎ কুমিল্লা 6 আসনের একদম সীমান্তবর্তী একটি কেন্দ্র, একদম ভোট কেন্দ্র যেটি, সেই ভোট কেন্দ্রে চলে এসেছি। পাঁচথুবি ইউনিয়ন, একদম সীমান্তবর্তী একটি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে এবং পুরো যে সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ ইউএনও, তিনি জেলা স্কুল থেকে যে ব্যালট বক্স সহ ভোটের যে সরঞ্জামগুলো বুঝিয়ে দিয়েছেন প্রিজাইডিং অফিসারদেরকে, সেই প্রিজাইডিং অফিসাররা তারা যে কেন্দ্র পর্যন্ত নিয়ে এসেছেন এবং পুরোটা রাস্তা আমরা কিন্তু এই যে ভোট কেন্দ্রে নিয়ে আসার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু আমরা সঙ্গে ছিলাম। আমরা পুরোটা রাস্তা দেখে এসেছি যে কতটুকু দূরত্ব এবং কি পরিমাণ সময় লাগে এই জায়গাগুলোতে আসতে, যেহেতু দূরবর্তী কেন্দ্র, আপনি জানেন এই বিষয়গুলো। এবং এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা তার সঙ্গেও এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনার এখানে ভোটার কতজন? ভোটার হচ্ছে 4198 জন। আচ্ছা, কি পরিমাণ ভোট কাস্ট হতে পারে এবং তাদের ভোটের নিরাপত্তা এবং ভোটারের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন? ভোটের নিরাপত্তা এবং ভোটারের নিরাপত্তার জন্য আমাদের এখানে 13 জন আনসার আছে, 1 জন পুলিশ আছে। আর আমরা সম্মিলিতভাবেই চেষ্টা করব যেন একটা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে ভোট কেন্দ্রের ভোটটা সম্পূর্ণ করতে পারি। আমরা যতটুকু রাস্তা আসলাম এবং ঠিক ততটুকু রাস্তা তো আপনাকে ভোট গ্রহণ শেষে, ভোট গণনার পর সেগুলো নিয়েও যেতে হবে। এই যে রাস্তার যে সিকিউরিটিটা, এটা কিভাবে এনশিওর হবে? রাস্তা সিকিউরিটির জন্য আমার আনসার আছে, পুলিশ আছে। মানে আপনাদের সঙ্গে যারা আছেন, কেন্দ্রে যারা থাকবেন, তারাই আবার আমাদের সঙ্গে ব্যাক করবেন। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঞ্জনা, আপনি শুনছিলেন, আপনাকে আমি ভোট কেন্দ্রের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কথা বলছিলাম। ভোট এবং ভোটারের নিরাপত্তা, যেগুলো এই যে ব্যালটগুলো, সরঞ্জামগুলো আজ কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে, সবগুলো কেন্দ্রেই, অর্থাৎ কুমিল্লার যতগুলো কেন্দ্র, যেমন 6 আসনের 196 কেন্দ্রের মধ্যে সন্ধ্যার মধ্যে সবগুলো পৌঁছে যাবে। সঞ্জনা, একদমই তাই। সাফা, অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য এবং ভোট কেন্দ্রের ভিতরের চিত্রটা আমাদেরকে তুলে ধরার জন্য। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিটিভি ও বাংলাদেশ বেতার সহ বিভিন্ন গণমাধ্যমে এটি সম্প্রচার হবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা 6টায় তার এই ভাষণ রেকর্ড করা হয়েছে। ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন। নির্বাচনী সামগ্রী বিতরণ ও 42,659টি ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও দেশবাসীকে অবহিত করবেন তিনি। এছাড়াও ভোটারদের নির্মহে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন প্রধান নির্বাচন কমিশনার। প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো ও পারস্পরিক নেটওয়ার্ক জোরদারের লক্ষ্যে মোবাইল অ্যাপ শুভেচ্ছা চালু করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও যাতায়াত সুবিধা নিশ্চিতে চালু করা হয়েছে কেন্দ্রীয় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম দ্রুত টিকেট। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্ল্যাটফর্ম দুটির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টাকে নতুন দুটি ডিজিটাল পরিষেবার বিস্তারিত তুলে ধরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, শুভেচ্ছা অ্যাপের মাধ্যমে সহজেই 100-র বেশি নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। অন্যদিকে উৎসব উদযাপনের দিন সহ অন্যান্য সময়ে বাস, রেল ও বিমানবন্দরে বিমানযাত্রায় অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করবে দ্রুত টিকেট। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। নির্বাচনী প্রচারণা ও রাজনীতিতে বিপুল অর্থের ব্যবহার এবং বিভিন্নভাবে ধর্মের ব্যবহার নিয়ে উদ্বেগ থাকলেও এবারের নির্বাচন বাংলাদেশের নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। 2008 সালের পর এবারের নির্বাচন পর্যবেক্ষণে এসে এমনটাই মনে করছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের চেয়ারপারসন রোহানা হেত্তিয়ারাচি। যমুনা টেলিভিশনকে জানান, জনগণের উচিত সাহসের সাথে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা। নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেও প্রত্যাশা তার। রাত পোহালেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষণ সংস্থাগুলোর রয়েছে বাড়তি আগ্রহ, নজরদারি। 2008 সালের পর এশিয়ার 30 দেশের সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এবারের নির্বাচনও পর্যবেক্ষণে এসেছে। 1.5 দশক পরে আসা টিমে পুরো দেশে কাজ করছেন 28 জন পর্যবেক্ষক। সংস্থাটির চেয়ারপারসন যমুনা টেলিভিশনকে জানান, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য ভোটারের উপস্থিতি জরুরি।
বহু দশক পর বাংলাদেশ একটি নতুন যুগের সূচনায় দাঁড়িয়ে আছে। আমি বলছি না যে এই নির্বাচন শতভাগ অন্তর্ভুক্তিমূলক, কিন্তু উদ্বেগ অবশ্যই আছে। তবে আগের তুলনায় এটি অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক। মানুষের সামনে এখন বাস্তবিক অর্থেই পছন্দ করার সুযোগ রয়েছে। তাই যে দল বা প্রার্থীকে তারা উপযুক্ত মনে করেন তার পক্ষে ভোট দেওয়ার এটাই সময়। জেনজি দ্বারা প্রভাবিত এবারের নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছে সংস্থাটি। তবে উদ্বেগও জানিয়েছেন সংস্থাটির চেয়ারপারসন। Some of the concerns which we have is this campaign finance. নির্বাচনী প্রচারণা আর রাজনীতিতে অর্থের প্রভাব, সেই সাথে বিভিন্নভাবে ধর্মের ব্যবহারে আমরা উদ্বিগ্ন। নির্বাচন শুধু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হলেই যথেষ্ট নয়, মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন তথ্য মতে প্রায় 60% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হলেও রোহানার বিশ্বাস আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই থাকবে। In 2008 elections also, if I recall my memory, 2008 সালের নির্বাচনের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করলে আমি মনে করি বাংলাদেশ এখন অনেক বেশি সক্ষম ও সংগঠিত। শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং নির্বাচন ব্যবস্থাপনার দিক থেকে দেশ সঠিক পথেই এগোচ্ছে বলে মনে হয়। তবে চূড়ান্ত মূল্যায়ন করতে হলে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। we need to acknowledge that. নির্বাচন আয়োজনে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। ভোটাররা যদি অংশগ্রহণ না করেন তাহলে সেই প্রক্রিয়ার কোনো অর্থই থাকে না। রোহানা জানান, সংস্থাটির লক্ষ্য এশিয়া জুড়ে গণতন্ত্রকে শক্তিশালী করা, আর নির্বাচনই সেই লক্ষ্য অর্জনের প্রধান উপায়। Thank you for being here. আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণের জেলা সাতক্ষীরার খবর জানবো, সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, জানাবেন যে দূরবর্তী কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছেছে কিনা, এখন পর্যন্ত পরিস্থিতি কি দেখছেন? শাফিন, একেবারে দূরবর্তী অর্থাৎ কলারোয়ারের সব শেষ সীমান্তবর্তী, এখান থেকে আসলে ডাক দিলে শোনা যাবে ওপারে, এমন দূরত্বে আমরা রয়েছি। একেবারে শেষ ইউনিয়ন চন্দনপুরা, এখানকার মোটামুটি 3টি এলাকা নিয়ে অবস্থিত কেসিজি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে। কেন্দ্রের সরঞ্জামগুলো আমরা যদি একটু দেখাই, কেন্দ্রের সরঞ্জাম ইতিমধ্যে পৌঁছে গেছে। এখানে একটু আগে পৌঁছেছেন এবং প্রিজাইডিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি এখানে এসেছেন। আমরা একটু দরজাটা খুললে আমরা নির্বাচনী সরঞ্জামগুলো আমরা একটু দেখানোর যদি চেষ্টা করতে পারতাম। এখানে কি নির্বাচনী সরঞ্জাম আছে? আচ্ছা, আমরা শাফির আমি আপনার কাছে একটু সময় নেব, কারণ এখানে যেহেতু আজকে থেকে আসলে প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসার সহ নির্বাচনী কাজে যারা জড়িত রয়েছেন তারা কেউই আসলে বের হওয়ার কোনো সুযোগ নেই, কেন্দ্রের মধ্যে অবস্থান করবেন এবং এখানে কালকে সর্বশেষ ভোট গণনা শেষ করে তারপরে তারা যাবেন। সুতরাং এখানে নিরাপত্তা রয়েছে, যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে বাড়তি নিরাপত্তার বিষয় রয়েছে। সুতরাং প্রিজাইডিং অফিসার নেতৃত্বে যারা কাজ করবেন এখানে তারা কেমন বোধ করছেন, বা আপনারা আসলে কতটুকু নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বা সবগুলো সরঞ্জাম বুঝে পেয়েছেন কিনা, পরিস্থিতির একটু যদি বলতেন। আমাদের সরঞ্জাম সবকিছু আমরা বুঝেই পেয়েছি এবং আমরা যথারীতি কেন্দ্রে পৌঁছাইছি, আমাদের কোনো সমস্যা নাই। এখনো পর্যন্ত আমরা মনে করছি না যে কোনো ধরনের সমস্যা আছে। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর আছে, তারা আমাকে সবসময় আমার সাথে যোগাযোগ রাখছেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা। তা এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা এরকম কিছু। এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে আসলে যেহেতু সবাই একসাথে থাকতে হয়, বেশ কিছু নিজেদের ব্যক্তিগত প্রয়োজন পড়ে, যেমন খাওয়া দাওয়া থেকে শুরু করে, সেগুলো আসলে এবার আমাদের নির্দেশনা যে কেন্দ্রের ভিতরে কোনো আয়োজন করাটা ঠিক হবে না। সেক্ষেত্রে আমাদের বাইরে লোক সেট করা আছে, বাইরের থেকে হোটেল থেকে ভাত এনে এখানে সবাই খাওয়া দাওয়া করবে। এইখানে কোনো রান্নাবান্না বা এই ধরনের কোনো যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় বা হেফাজত সৃষ্টি না হয় সেই জন্য। যেহেতু সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তের বাড়তি কোনো সংখ্যা আপনাদের মধ্যে আছে কিনা? না, বাড়তি কোনো সংখ্যা নেই। ধন্যবাদ। শাফিন, শুনছিলেন একেবারেই দুর্গম সীমান্তবর্তী, এরপরে আর কোনো গ্রাম নেই, কোনো জনবসতিও নেই, ভারতীয় সীমান্ত। তো সুতরাং এখানে যেহেতু বোঝা যাচ্ছে এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান রয়েছে, আশা করা যায় কাল আগামীকাল নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে দেশের একেবারে দক্ষিণে সাতক্ষীরার
সীমান্ত এলাকা কলারোয়া পর্যন্ত পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, অনেকটা নির্বিঘ্নে কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছে যাচ্ছে এখনো পর্যন্ত। সঞ্জনা, নিরাপত্তা বলয়টা বজায় রেখেই কিন্তু আসলে সরঞ্জামগুলো পৌঁছে গেছে এবং রিয়াজ রায়হান এই মুহূর্তে যে আসনে ছিল, যে কেন্দ্রে ছিল, সেই কেন্দ্রের আসলে প্রত্যেকটা সরঞ্জামই পৌঁছে গেছে, তারা বুঝে পেয়েছেন এবং খাওয়া দাওয়ার বিষয়গুলো তিনি জানাচ্ছিলেন। আসলে সেখানে খাওয়া দাওয়াটা রান্নার কোনো ব্যবস্থা নেই, বাইরে থেকে খাবার নিয়ে তারপর সেখানে খেতে হবে, যাতে ভোট কেন্দ্রে ভোটারদের অথবা প্রিজাইডিং যারা অফিসার রয়েছেন তাদের জন্য কোনো সমস্যা না হয়। তবে এই পর্যায়ে আসলে আমরা যেতে চাই একটু ঝালকাঠিতে, সেখান থেকে যোগ দেবেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, বিভিন্ন কেন্দ্রে কিন্তু নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে গিয়েছে অনেক জায়গাতেও। আপনার এখানে কি অবস্থা, এখনো কি চলছে আর কি পরিমাণ প্রস্তুতি রয়েছে, বিস্তারিত জানাবেন। প্রথম বিষয় হচ্ছে যে কার্যক্রম শুরু হয়েছিল সেটি এখন থেকে আরো ঘন্টাখানেক আগে, বরং তারও আগে 11:30টার দিকে তারা শুরু করতে পেরেছিলেন। সেই কার্যক্রম এখনো চলছে। সরঞ্জামাদি বিশেষ করে দূরের যে কেন্দ্রগুলো, ঝালকাঠি নদীবেষ্টিত এলাকা, এখানে বেশ কিছু দূরবর্তী কেন্দ্র রয়েছে। আমি যদিও রাজাপুরে রয়েছে, রাজাপুর বিভিন্ন কারণে বিশেষ করে গতকাল থেকে এই জায়গাটি বেশ রকমের আলোচনায় রয়েছে। বিশেষ করে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, নানানভাবে সেই ঘটনাটিকে ব্যাখ্যা করা হয়েছে। বিএনপি তরফ থেকে বলা হয়েছে তাদের কর্মীর একটি গোডাউন পুড়িয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে জামাতের দাবি তাদের একজন কর্মীর গোডাউন পুড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে একটু পরিস্থিতি থমথমে অন্য যে কোনো জায়গার চাইতে এই রাজাপুরে, এবং রাজাপুরে যারা লড়ছেন তারা প্রত্যেকেই ভীষণ রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস দিচ্ছেন। তো সব মিলিয়ে বিএনপির প্রার্থী যেমন রয়েছেন, জামাত ইসলামের প্রার্থী তিনিও বেশ রকমের প্রস্তুতি নিচ্ছেন এবং সবাই ভালো নির্বাচনের আশার কথা বলছেন। একটু আগেই আমি ইউএনের সাথে কথা বলছিলাম, যদিও আমি পুকুর পাড়ে রয়েছে এখন, ঠিক যে মাইকটা রয়েছে নির্বাচনী অফিস থেকে যেই সরঞ্জামাদি বের করা হচ্ছে তার থেকে খানিকটা দূরে। তবে সেখানে একটু পরপর ভোট কেন্দ্রের নাম ধরে ধরে সেই প্রিজাইডিং অফিসারদের হাতে হাতে সেই সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হচ্ছে এবং এই পাশ থেকে সেই গাড়িগুলো অপেক্ষা করছে। বিভিন্ন সেন্টারের জন্য গাড়িগুলো রেডি করা হয়েছে। সেই গাড়িতে করেই নির্দিষ্ট গাড়ি, যেই গাড়ি আসলে ইজি বাইক, ব্যাটারি চালিত অটোরিকশার মতো, সেগুলো আগে থেকে নির্দিষ্ট করা হয়েছে, সেখানে স্টিকার লাগানো হয়েছে এবং সেগুলো দিয়েই মূলত সেই ভোট সেন্টারগুলোতে সরঞ্জামাদি নিয়ে যাওয়া হচ্ছে। এবং ইউএনও যে কথাটি আলাদা করে বলেছেন যে পরিস্থিতি যতই উত্তপ্ত হোক বা থমথমে হোক, প্রশাসন প্রস্তুত রয়েছে যে কোনো রকমের পরিস্থিতি মোকাবেলার জন্য। একদমই তাই। অনেক ধন্যবাদ তাজনুর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং তিনি জানাচ্ছিলেন যে কোনো পরিমাণের যেই অপ্রীতিকর প্রস্তুতি ঠেকানোর জন্য নিরাপত্তা বাহিনী কিন্তু একদমই রয়েছে, সচল রয়েছে। এবং তাজনুর কিন্তু জানাচ্ছিলেন সেখানে যেই পরিমাণ আসলে প্রার্থীরা রয়েছে সবাই কিন্তু হেভিওয়েট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রার্থী রয়েছে সেখানে। জি সঞ্জনা, একটি বিষয় আপনি খেয়াল করবেন যে শুধু যে নির্বাচন কমিশনের প্রিজাইডিং অফিসার বা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে তা না, আমাদের সাংবাদিকরাও কিন্তু তৎপর রয়েছে। এই যে আমাদের সহকর্মী তাজনুর, তিনি ঢাকা থেকে সুদূর ঝালকাঠিতে গেছেন সংবাদ সংগ্রহ করার জন্য। দর্শক, ঠিক এমনটাই আমরা তৎপর রয়েছি, থাকবো আরো অনেকক্ষণ একদম ভোটের শেষ পর্যন্ত। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোট সমর্থিত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নূরের কর্মী সমর্থকরা জানান, মধ্যরাতে দরজার ফাঁকা অংশ থেকে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আশপাশের দোকানের লোকজন তা দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় নুরুল হক নূরের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে দায়ী করছেন প্রার্থী ও সমর্থকরা। তবে এর সাথে সম্পৃক্ততা নেই দাবি করেছেন অভিযুক্ত প্রার্থী। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পটুয়াখালীর খবর জানলাম, যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ নিজাম। রাশেদ, ব্রাহ্মণবাড়িয়া তো সংঘাতপ্রবণ এলাকা, সেখানে কি প্রশাসন বিশেষ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে? সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন চোখে পড়ছে আপনার? ব্রাহ্মণবাড়িয়া সংকটপ্রবণ এলাকা, এটা আসলে সত্যি, কিন্তু নির্বাচন উপলক্ষে যখন আমরা গত কয়েকদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার খবর দেখছি তখন কিন্তু সেই ধারাবাহিকতা যেটা সংঘাতের তা কিন্তু আমি দেখছি কিছুটা কম দেখা যাচ্ছে। তো আজকে সকালে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথে যখন কথা বলছিলাম, তিনি কিন্তু বললেন যে যেটা ঐতিহ্যগতভাবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ধারণা করে তার চেয়ে কিন্তু নির্বাচনের সময় সব জায়গায় যেহেতু কিছু না কিছু ঘটনা ঘটে, ব্রাহ্মণবাড়িয়ায় হয়তোবা ঘটবে কিন্তু কম ঘটবে বলে তিনি আশা করেছেন। আর আমি যেটা বলছিলাম যে নির্বাচনী প্রচার যেহেতু শেষ হয়ে গেছে সেই কারণে কিন্তু এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আমরা অলিগলিতে
আমরা ঘুরছি দেখতে পাচ্ছি যে যেহেতু জমায়েতও নিষিদ্ধ আর মানুষজন একসাথে হতে পারছে না, স্লোগানও নিষিদ্ধ, সব মিলিয়ে যে সেই এলাকায় নির্বাচনী ক্যাম্প রয়েছে সেই কিংবা প্রশাসনের কর্মকাণ্ড রয়েছে সেই সব এলাকা ছাড়া কিন্তু খুব একটা মানুষজনের জমায়েত এবং তেমন একটা নির্বাচনী পরিবেশ দেখা যাচ্ছে না। পোস্টারের সংখ্যাও আসলে তুলনামূলক কম। তা আমরা কিছুক্ষণের মধ্যেই এখানে কথা বলবো যিনি এই ব্রাউনবাড়িয়ার যে 6টি সংসদীয় আসন তার মধ্যে অন্যতম একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যিনি বিএনপির দীর্ঘদিন ধরে বিএনপির নেত্রী ছিলেন, বর্তমানে তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন, রুমিন ফারহানা। তার সাথে কিছুক্ষণ পরেই কথা বলবো নির্বাচনের পরিবেশগুলো নিয়ে। তো আমরা সার্বিকভাবে চেষ্টা করব নির্বাচনের যে চিত্রটা ওনারা কী দেখছেন প্রার্থীরা সেগুলো আমরা জানার জন্য চেষ্টা করব। রাশেদ নিজাম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাজনীন, আমরা শুরু থেকেই 4 ঘন্টা ধরেই নির্বাচনের সবশেষ আপডেট জানাচ্ছিলাম উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবখানেই। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘাত বা বিশৃঙ্খলার কোনো খবর আমাদের কাছে আসেনি। মোটামুটি একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি এবং এমনটাই আশাবাদ থাকছে মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামীকালে নির্বাচনে, তাই নয়? দেবাশিস, আমাদের প্রত্যাশা এমনই থাকবে। যদিও গত রাতে আমরা কিছু ঘটনার কথা শুনেছি, তবে এখন পর্যন্ত সকাল থেকে বেশ পরিবেশ শান্ত এবং ঠান্ডা, নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো বাংলাদেশকে। শাফিন, আপনার কাছে কি মনে হয় আগামীকাল নিয়ে আসলে যারা এখন বের হতে পারছে না, সাধারণ জনগণ, তাদের মনে কি চলছে? ভোটাররা এই মুহূর্তে যেমন একটা থমথমে পরিস্থিতির ভিতরে আছে, মানসিকভাবে অনেক বেশি আগ্রহী, অনেক বেশি উত্তেজিত ভোট দেবার জন্য, কি হবে, কোন দল ক্ষমতায় আসবে, এসব কিছু নিয়ে। ঠিক তেমনিভাবে এই নির্বাচনী পরিবেশ বজায় রেখে নির্বাচনটি সুষ্ঠুভাবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এম নাসির উদ্দিন কমিশনকে প্রমাণ করতে হবে তাদের যেই কর্মযোগ্য ছিল সেটি সফল হয়েছে কিনা, এবং পুরো প্রক্রিয়াতে চোখ রাখবো আমরা, দেখাবো আপনাদের। ব্যালট বাক্সে একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।